হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ফোরাম। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের ক্লাস 12 এর অপটিক্স বা লাইট সম্পর্কে শুরু করব। তোমরা জানো অপটিক্স তোমাদের দুটো পার্টে আছে। প্রথম যে 4টে বা 5টে চ্যাপ্টার আছে সেটা রে অপটিক্স এর উপর ডিপেন্ড করে। নেক্সট যে 2টো বা 3টে পার্ট আছে সেইগুলো হচ্ছে কি ওয়েভ অপটিক্স। মানে ওয়েভ অপটিক্সে তোমাদের কি আছে? ডিফ্র্যাকশন আছে, ইন্টারফারেন্স আছে, পোলারাইজেশন আছে। আর বাকিটা মানে তোমাদের রে অপটিক্সে আছে হচ্ছে রিফ্লেকশন, রিফ্র্যাকশন, লেন্স এটসেট্রা, এই সমস্ত জিনিস আছে। আজকে আমি তোমাদের রিফ্লেকশন সম্পর্কে হচ্ছে কি শুরু করব। অলরেডি রিফ্লেকশন সম্পর্কে তোমরা 10-এ পড়েছো, তো আমরা আজকে রিফ্লেকশন শুরু করব। ওকে, দেখো আলোক রশ্মি যখন একটা মিডিয়াম থেকে অন্য একটা মিডিয়ামে যাবে, ঠিক আছে, বলছে ওয়ান মিডিয়াম মানে একটা কোনো মাধ্যম থেকে অন্য একটা মিডিয়ামে টু অ্যানাদার মিডিয়াম যখন যাবে, মানে কি আপতিত হবে বা ইনসিডেন্স হবে, তখন সেখানে 3টে ঘটনা ঘটে। নম্বর 1 হচ্ছে গিয়ে রিফ্লেকশন বা প্রতিফলন, যেটা আমরা পড়ব। সেকেন্ড রিফ্র্যাকশন বা প্রতিসরণ, আর অ্যাবজর্পশন বা শোষণ। এই 3টে ঘটনা ঘটে। তার মধ্যে এই যে দুটো জিনিস দেখতে পাচ্ছি আমরা, রিফ্লেকশন আর রিফ্র্যাকশন, আমরা যা কিছু পড়বো সবই এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করেই আমরা পড়বো। তার মধ্যে আজকে আমরা পড়বো কি, প্রথম শুরু করবো আমরা হচ্ছে কি প্রতিফলন বা রিফ্লেকশন। আজকের ভিডিওতে আমরা রিফ্লেকশনের কিছু ইনিশিয়াল প্রাথমিক কিছু ঘটনা নিয়ে ডিসকাস করব, যেটা ক্লাস 11 বলছি, 12এও তোমাদের হচ্ছে কাজে লাগবে। মেনলি যারা 10-এ পড়ো তাদেরও হচ্ছে কি কাজে লেগে যাবে এটা। যারা 12-এ পড়ো তারা অলরেডি এগুলো কিছু কিছু করে জানো, ঠিক আছে। তো দেখো রিফ্লেকশন জিনিসটা কেমন আমরা জানি। সবার প্রথম হচ্ছে কি আমরা একটা ছবি আঁকছি, এইটাকে আমরা কি বলবো, ধরে নাও উপরে একটা মিডিয়াম আছে, এটাকে 1 নম্বর মিডিয়াম ধরছি, সেকেন্ড হচ্ছে গিয়ে 2 নম্বর মিডিয়াম আমরা ধরছি। তাহলে এই লাইনটাকে আমরা বলবো কি, এইটাকে বলবো হচ্ছে গিয়ে রিফ্লেক্টিং সারফেস। রিফ্লেক্টিং সারফেস বা প্রতিফলক তল, বা এটাকে আমরা বলতে পারি প্রতিফলক তল বা বিভেদ তল, যা ইচ্ছা বলতে পারে। যখন আলোক রশ্মি বা লাইট রে এসে পড়বে, তখন এই পয়েন্টে আমাদেরকে কি করতে হয়, একটা পারপেন্ডিকুলার লাইন টানতে হয়। এই লাইনটার নাম হচ্ছে গিয়ে কি আমরা বলতে পারি অভিলম্ব, বা ইংলিশে আমরা বলতে পারি কি নরমাল, ঠিক আছে। তো লাইট রে আলোক রশ্মি এসে পড়লো এখানে, এইরকম ভাবে হচ্ছে কি প্রতিফলিত হয়ে গেল। অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন হয়েছে সেটাকে আমরা আই বলছি, আর এখানে যে রিফ্লেক্টেড রে আছে বা প্রতিফলিত রশ্মি আছে, সেটা অভিলম্বের সঙ্গে যে কোণ করেছে তাকে আমরা আর বলছি। আর হলো অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, আর আই হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বা আপতন কোণ, আর আর হচ্ছে কি প্রতিফলন কোণ বা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এবার প্রতিফলনের দুটো সূত্র আছে যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। নম্বর 1, এটাকে আমরা কি বলছি, লজ অফ রিফ্লেকশন, প্রতিফলনের সূত্র কি আছে। 1 নম্বর হচ্ছে গিয়ে, আমি শর্টে লিখছি, দেখো কোণ আই ইকুয়ালস টু কোণ আর। কোণ আই বলতে আমরা প্রতিফলন কোণ বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বলেছি, আর বলতে আই বলতে আপতন কোণ বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর বলতে প্রতিফলন কোণ বা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। বলছে এই দুটো কোণ সবসময় যেন সেম হবে, একই হবে এদের ভ্যালু। এটা হচ্ছে ফার্স্ট সূত্র। সেকেন্ড যে সূত্র আছে সেটা বলছে কি না, রিফ্লেক্টেড রে, ইনসিডেন্ট রে, আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব যেটা ছিল, এই 3টে একই বিন্দুতে থাকবে। দেখতেই পাচ্ছি, দেখো একই বিন্দুতে আছে 3টে। আর কি না, একই তলে সেম সারফেসে থাকবে, একই সারফেসের উপরেই আছে, দেখো একই বিন্দুতেই আছে। এই 3টে হচ্ছে গিয়ে আমাদের লাইন। তো এই দুটো হচ্ছে গিয়ে আমাদের
লজ অফ রিফ্লেকশন। ঠিক আছে, এবার দেখো এই যে আপতিত রশ্মি ছিল বা ইনসিডেন্ট রে, যদি সেকেন্ড মিডিয়ামটা বা মাধ্যমটা না থাকতো তাহলে কোন রাস্তা দিয়ে যেত? তাহলে হচ্ছে কি এই রাস্তা দিয়ে যেত, এই পথ ধরে ধরে যেত, কে? ইনসিডেন্ট রে। কিন্তু সেকেন্ড মিডিয়াম থাকার জন্য এই পথ ধরে না গিয়ে, এই ওয়েতে না গিয়ে এই ওয়ে দিয়ে গেল রিফ্লেক্টেড হওয়ার পর। তাহলে এই যে অ্যাঙ্গেলটা আছে, এই যে কোণ, এই পুরো কোণটাকে আমরা বলবো কি না, এটাকে আমরা ধরে নেব কি না ডেল্টা। এইটাকে আমরা ধরে নেব ডেল্টা, আর এই ডেল্টাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা চ্যুতি কোণ। ঠিক আছে, এবার দেখো এখান থেকে আমরা বলতে পারি ডেল্টা প্লাস আই প্লাস আর ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। ওকে, তো এখান থেকে আমরা বলতে পারি ডেল্টা ইকুয়ালস টু 180 মাইনাস আই প্লাস আর। এবার আমরা একটু আগে লিখেছি লজ অফ রিফ্লেকশনে যে আই ইকুয়ালস টু আর হয়, তাহলে এই ডেল্টা ইকুয়ালস টু আমি 180 মাইনাস 2i ও বলতে পারি, আবার 180 মাইনাস 2r ও বলতে পারি। তো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি আই এবং আর দিয়ে। ওকে, এইখানে দেখো আমি দুটো কথা বলি। লুমিনাস অবজেক্ট আর একটা হচ্ছে কি নন লুমিনাস সোর্স। দেখো আমরা প্রতিফলন প্রতিসরণ যাই পড়ি না কেন, সবার আগে তো লাইট রে দরকার না। তো লাইট রে আসছে কোত্থেকে, সেটাকে আমরা বলছি কি সোর্স অফ লাইট। এই যে সোর্স, লাইটের যে সোর্স, একে দু ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কি লুমিনাস সোর্স, একটা হচ্ছে কি নন লুমিনাস সোর্স। লুমিনাস সোর্স কোনগুলো না, যাদের নিজস্ব আলো থাকে। যেমন আমরা যদি ন্যাচারাল সোর্স বলি তাহলে কি হবে না, সান। সান হচ্ছে কি একটা লুমিনাস সোর্সের এক্সাম্পল হতে পারে। নেক্সট কি হতে পারে না, আমি যদি বলি ইলেকট্রিক বাল্ব, ইলেকট্রিক বাল্ব, ইলেকট্রিক বাল্বেরও নিজস্ব হচ্ছে কি আলো তৈরি করে এটা। যদি নন লুমিনাস সোর্স মানে কি যাদের নিজস্ব আলো কোনো নেই, নিজে আলো তৈরি করে না। যেমন আমি যদি ন্যাচারাল সোর্স বলি এক্ষেত্রে, তাহলে হয়ে যাবে আমাদের মুন। তখন মুনের কোনো নিজস্ব আলো নেই, আমরা ছোট থেকে পড়ে আসছি। কি হয় না, রিফ্লেকশনের মাধ্যমে মুন হচ্ছে কি আলো দিতে পারে, কিন্তু মুনের কোনো নিজস্ব আলো নেই। এই রিফ্লেকশনকে আমরা দু ভাগে ভাগ করতে পারি, দু ভাগে। নম্বর 1 হচ্ছে গিয়ে নিয়মিত প্রতিফলন বা রেগুলার রিফ্লেকশন, আর একটা কি না ডিফিউজড রিফ্লেকশন বা বিক্ষিপ্ত। জিনিসটা কেমন না, ধরো এইখানে একটা বিভেদ তল বা রিফ্লেক্টিং সারফেস আছে, যার উপর প্যারালাল লাইট রে এসে পড়েছে, মানে সমান্তরাল আলোক রশ্মি এসে পড়েছে। এইভাবে সমান্তরাল আলোক রশ্মি এসছে, যখন এগুলো প্রতিফলিত হবে, সেই যে প্রতিফলিত রশ্মিগুলো দেখো সেইগুলো কিন্তু সমান্তরালই হবে। এই ধরনের প্রতিফলনকে আমরা বলবো নিয়মিত বা রেগুলার প্রতিফলন বা রেগুলার রিফ্লেকশন। কিন্তু ধরো এখানে একটা ঢেউ খেলানো রিফ্লেক্টিং সারফেস আছে বা বিভেদ তল আছে, তো যখন আলোক রশ্মি এসে পড়বে, যদি সমান্তরাল আলোক রশ্মি হয় তাহলে সে সমান্তরাল ভাবে এসেই পড়বে। কিন্তু ভেবে দেখো যখন এগুলো প্রতিফলিত হবে, তখন এ এইভাবে প্রতিফলিত হবে, এ এইভাবে প্রতিফলিত হচ্ছে, এ দেখা যাবে হচ্ছে কি এরকম প্রতিফলিত হচ্ছে, আর এ দেখা যাবে এরকম প্রতিফলিত হচ্ছে। তাহলে আপতিত রশ্মিগুলো সবই সমান্তরাল বা প্যারালাল ছিল, কিন্তু সমস্ত প্রতিফলিত রশ্মি কিন্তু প্যারালাল হয়নি, বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে গেছে। এই ধরনের প্রতিফলনকে আমরা বলবো কি ডিফিউজড বা বিক্ষিপ্ত প্রতিফলন। বোঝা গেল? এবার আমরা ইমেজ বা প্রতিবিম্ব সম্পর্কে পড়ব। ইমেজ বা প্রতিবিম্ব কি জিনিস? দেখো বাড়িতে আয়নার সামনে বা মিররের সামনে যখন আমরা দাঁড়াই, তখন মিররের ওপারে যাকে আমরা দেখতে পাই সেটা কি না আমার প্রতিবিম্ব, বা তুমি যখন দাঁড়াও তখন সেটা তোমার প্রতিবিম্ব বা ইমেজ।
এই ইমেজ হচ্ছে গিয়ে দু প্রকারের আছে, একটা হচ্ছে গিয়ে সদ প্রতিবিম্ব, আর একটা হচ্ছে গিয়ে অসদ প্রতিবিম্ব বা ভার্চুয়াল ইমেজ। ঠিক আছে, কোন একটা বস্তু থেকে কোন একটা জায়গা থেকে যদি আলোকরশ্মি এসে প্রতিফলিত বা প্রতিশ্রুত হওয়ার মাধ্যমে অন্য একটা বিন্দুতে মিলিত হয়, তখন এই যে দ্বিতীয় বিন্দু মানে যেখানে মিলিত হলো সেই বিন্দুটাকে আমরা প্রথম বিন্দুর প্রতিবিম্ব বা সদ প্রতিবিম্ব বলবো। যদি এক্সাম্পল বলি আমি, এই ধরো একটা লেন্স, ধরো এই একটা পয়েন্ট নিচ্ছি, ধরে নিচ্ছি এটাকে আমি অবজেক্ট বা বস্তু বলছি, এটাকে আমি অবজেক্ট বা বস্তুটা ও বলছি। তাহলে এইভাবে আলো যাবে, এইভাবে প্রতিশ্রিত হয়ে চলে যাবে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা বলবো কি প্রতিবিম্ব বা ইমেজ। এবং এটা কি ধরনের ইমেজ না রিয়েল ইমেজ বা সদ প্রতিবিম্ব। কেন না এখানে আলো মিলিত হয়েছে, তাই এই দ্বিতীয় বা সেকেন্ড পয়েন্টটাকে প্রথম পয়েন্টের রিয়েল ইমেজ বা সদ প্রতিবিম্ব বলবো। অসদ প্রতিবিম্ব কি? দেখো আমি আগে ছবিটা কি দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরো এইটা হচ্ছে গিয়ে একটা দর্পণ বা মিরর আছে, ধরে নাও এখানে একটা হচ্ছে গিয়ে পয়েন্ট আছে যেটাকে আমি ও পয়েন্ট বলছি। তাহলে এই পয়েন্ট থেকে এইখানে সোজাসুজি একটা হচ্ছে গিয়ে লাইট রে আসবে, মানে আলো লম্বভাবে আপতিত হয়েছে, তাহলে সে লম্বভাবেই ফিরে চলে যাবে। আবার এখান থেকে এই পয়েন্ট থেকে অ্যাকচুয়ালি চারিদিকে আলো যাচ্ছে, তো আমি আর একটা লাইট রেখে এরকম ভাবে ধরে নিচ্ছি, তাহলে এ আসবে দিয়ে এরকম ভাবে প্রতিফলিত হবে। এখন এই লাইনটাকে যদি আমি ডট ডট করে নিয়ে যাই এইদিকে, আর এটাকে যদি এইভাবে নিয়ে যাই, তাহলে এইরকম একটা জায়গায় তারা হচ্ছে কি ছেদ করছে। এখন এইরকম জায়গায় যদি আমি দেখি, এরকম জায়গা থেকে, এইরকম জায়গা থেকে আমি যদি দেখি, তাহলে আমার মনে হবে কি যে এই পয়েন্ট থেকেই আলোগুলো যাচ্ছে। এটাকে যদি ও ডট বলি, তাহলে এই ও ডট ও পয়েন্টের অসৎ প্রতিবিম্ব বা ভার্চুয়াল ইমেজ এটাকে বলবো। এবার আমরা সমতল দর্পণের ক্ষেত্রে বৈশিষ্ট্য দেখব যে সমতল দর্পণে কেমন ধরনের প্রতিবিম্ব সৃষ্টি হয়। নাম্বার 1, দেখো সবার প্রথম তো আমরা বলতে পারি যে সমতল দর্পণে অসৎ প্রতিবিম্ব তৈরি হয়, দেখতেই পাচ্ছি। আচ্ছা, এইখানে আমি একটা কথা বলে রাখি যে অসৎ প্রতিবিম্ব তৈরি হয় ঠিক আছে, কিন্তু তার মানে এটা নয় যে আমরা এখানে সৎ প্রতিবিম্ব তৈরি করতেই পারবো না। কিভাবে তৈরি করা যায় দেখো, ধরে নাও এইখানে হচ্ছে কি একটা আমি দর্পণ আঁকছি। অসৎ প্রতিবিম্ব কেমন তৈরি হয় আমরা এখানে দেখেছি। এবার দেখো, ধরে নাও অনেক দূর থেকে আলো আসছে এবং সেই আলোগুলো কেমন ধরনের আলোক রশ্মি না অভিসারী আলোক রশ্মি। তো আগে দেখতে হবে হোয়াট ইজ অভিসারী আলোক রশ্মি, এটা কি জিনিস না যখন অনেক দূর থেকে আলো গিয়ে কোনো একটা জায়গায় মিলিত হবে আলোক রশ্মি গুলো গিয়ে, সেই ধরনের আলোক রশ্মির গুচ্ছকে আমরা কি বলবো না অভিসারী আলোক রশ্মি। দেখো যদি দর্পণটা না থাকতো তাহলে এটা একটা অন্য পয়েন্টে গিয়ে মিলিত হতো, তো দর্পণ থাকার জন্য মিলিত হয়নি, তাহলে এ প্রতিফলিত হয়ে এইভাবে চলে যাবে আর এ প্রতিফলিত হয়ে এইভাবে যাবে। দেখো কোনো একটা পয়েন্টে তারা মিট করবে। তো আমরা কি করছি, এই রশ্মিগুলোকে পিছন দিকে বাড়িয়ে দিচ্ছি ডট ডট দিয়ে, তাহলে এরাও কোনো একটা পয়েন্টে গিয়ে মিট করতো যদি দর্পণটা না থাকতো। এবার দেখো এই যে পয়েন্টটা এখানে আলো গিয়ে মিলিত হয়েছে, এই পয়েন্টটাকে আমরা বলবো কি এই যে বিন্দুটা আছে এর সদ প্রতিবিম্ব, মানে অবজেক্ট যেটা আছে বস্তু যেটা আছে সেটা তখন হয়ে গেছে কি অসদ বস্তু, আর প্রতিবিম্ব যেটা হয়েছে সেটা হয়ে গেছে সদ প্রতিবিম্ব। নাম্বার 2 বৈশিষ্ট্য দেখো সমতল দর্পণে যে প্রতিবিম্ব তৈরি হয়, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব। যদি এটাকে আমি এ পয়েন্ট ধরে নিই তাহলে এ ও যা হবে এ ও ডটও তা হবে। হয়তো তোমাদের বিশ্বাস হচ্ছে না, তাহলে দেখো দেখো আমি দুটো ত্রিভুজ ধরছি, একটা হচ্ছে কি আচ্ছা এই পয়েন্টটাকে নাম দিই ধরো এন, তাহলে এ এন ও একটা, এ এন ও ডট একটা। দেখো এইটা 90 আবার এটাও হচ্ছে কি 90। দেখো এবার যদি আমি এনটাকে আমি এখানে লিখছি, এইখানে একটা হচ্ছে কি আমরা অভিলম্ব টানতে পারি। এবার এই কোণটাকে আমরা জানি আই হয়, এটা যদি আই হয় তাহলে এইটাও হচ্ছে কি আই হবে, কারণ এই লাইন আর এই লাইন সমান্তরাল, তাহলে এটাও আই হবে। এইটা যদি আর হয় তাহলে এটাও আর হবে। আই আর আই হয়েছে কেন, একান্তর কোণের জন্য। আর 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 হয়েছে কেন,
অনুরূপ কোণের জন্য। এবার প্রতিফলনের সূত্র অনুযায়ী আমরা জানি যে I = R হয়, তার মানে এই I = R হবে। তাহলে যদি দুটো ত্রিভুজ ধরি আমি, তাহলে সেই দুটো ত্রিভুজের দেখো এই দুটো কোণ সমান, এই দুটো কোণ সমান, মাঝে একটা সাধারণ বাহু আছে, তাহলে এই দুটো ত্রিভুজকে আমরা কি বলতে পারি? সর্বসম ত্রিভুজ বলতে পারি। তাহলে অবশ্যই AO সমান AO ডট হবে। তাহলে এখানে যেটা লেখা হয়েছে দর্পণ থেকে বস্তুর দূরত্ব, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সেম হবে। নাম্বার 3 কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পার্শ্বীয় পরিবর্তন বা ল্যাটেরাল ইনভার্সন। এই জিনিসটা কি বলছে? এখানে যদি দর্পণ থাকে, এইখানে যদি আমি দর্পণ টানি একটা, তাহলে যে সমস্ত বস্তুগুলো প্রতিসম নয় তাদের যখন প্রতিবিম্ব তৈরি হবে, সেই প্রতিবিম্ব কি হবে না? উল্টে যাবে। আর যে সমস্ত বস্তুগুলো প্রতিসম, তারা যেমন হচ্ছে কি বস্তু অবস্থায় দেখাচ্ছিল, প্রতিবিম্ব সেম হবে। একটা এক্সাম্পল দিই, ধরো আমি একটা লেটার লিখছি, ধরো আমি লিখছি ও, এই ও কে যদি মাঝখান থেকে কেটে দিই, তাহলে এই পাশেও যা সেই পাশেও তা, এর যখন প্রতিবিম্ব তৈরি হবে সেও সেই একই রকম ভাবে তৈরি হবে। কিন্তু দেখো যদি আমি এইখানে কে লিখি, তাহলে এই কে কিন্তু যখন এইদিকে আসবে তখন কিন্তু উল্টে যাবে। কেমন হয়ে যাবে না? এই হয়ে যাবে। যদি আমি এখানে পি লিখি, তাহলে পি যখন এই দিকে আসবে তখন সেটা কিন্তু হচ্ছে কি উল্টে যাবে, এই হয়ে যাবে। আবার একই রকম ভাবে যদি আমি এখানে এ লিখি, এরও দেখো যদি মাঝখান থেকে কেটে দিই, এ পাশেও যা সে পাশেও তা, এর প্রতিবিম্ব একই রকম ভাবে তৈরি হবে। তাই এটাকে আমরা বলছি পার্শ্বীয় পরিবর্তন বা হচ্ছে কি ল্যাটেরাল ইনভার্সন। নেক্সট যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে গিয়ে মনে রাখবে যে যদি কোন একটা বস্তু দর্পণের দিকে, যদি কোন একটা বস্তু, ধরো এই ও বস্তুটা দর্পণের দিকে ভি বেগে যায়, তাহলে প্রতিবিম্বটাও দর্পণের দিকে ভি বেগে যাবে। বস্তুর বেগ যদি ভি হয়, বস্তুর বেগ যদি ভি হয়, তাহলে প্রতিবিম্বের যে বেগ সেটাও কিন্তু ভি হবে। ওকে, একই রকম ভাবে যদি বস্তু প্রতিবিম্ব থেকে ভি বেগে দূরের দিকে চলে যায়, তাহলে বস্তু যদি দর্পণ থেকে ভি বেগে দূরের দিকে চলে যায়, তাহলে প্রতিবিম্ব দর্পণ থেকে ভি বেগেই দূরের দিকে চলে যাবে। এবার এইখানে একটা জিনিস, এই যে ভি বেগ আর ভি বেগ বলছি, প্রত্যেক ক্ষেত্রে আমি বলছি বস্তুর বেগ ভি, প্রতিবিম্বের বেগ ভি, কিন্তু কার সাপেক্ষে না? দর্পণের সাপেক্ষে, কারণ দর্পণ স্থির আছে। কিন্তু যদি আমি বলি যে প্রতিবিম্বের বেগ বস্তুর সাপেক্ষে কত হবে, তখন কিন্তু প্রতিবিম্বের বেগ যদি বস্তুর সাপেক্ষে বলি, তখন সেটা হয়ে যাবে কিন্তু 2v। আমরা 11-এ আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি সম্পর্কে পড়েছি। তাহলে দেখো আমি বলেছি যে যার আপেক্ষিক বেগের কথা বলবো, কার বলছি? প্রতিবিম্বের বেগ, মানে প্রতিবিম্বের আপেক্ষিক বেগ কার সাপেক্ষে না? বস্তুর সাপেক্ষে। তাহলে v মাইনাস অফ v আলটিমেটলি 2v। যারা আপেক্ষিক বেগ সম্পর্কে জানে তারা আশা করছি ব্যাপারটা বুঝে যাবে। বলছে, আচ্ছা এখানটা মুছে গেছে না? আচ্ছা, বলছে যদি বস্তুকে প্রতিবিম্ব থেকে যত, ধরো এখানে বস্তু ছিল, বস্তুকে প্রতিবিম্ব থেকে দর্পণ থেকে যদি x দূরত্ব সরানো হয়, তাহলে প্রতিবিম্ব দর্পণ থেকে আরো এক্সট্রা x দূরত্ব সরে যাবে। মানে বস্তু প্রতিবিম্ব ঠিক ততটাই সরবে। যদি বস্তু এই দিকে x দূরত্ব সরে যায়, তাহলে প্রতিবিম্ব দর্পণের দিকে x দূরত্ব সরে যাবে। ওকে, মানে ডিসপ্লেসমেন্ট সবসময় যেন একই হবে। ওকে, তাহলে আজ হচ্ছে কি আমাদের এই ভিডিওতে এইটুকু থাকবে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে পরের পার্ট নিয়ে। ওকে, পড়তে থাকো, সময় নষ্ট করো না। থ্যাংক ইউ সো মাচ।